মিশকা আমাকে চিনতে পারল না। আমি কিন্তু ওকে ঠিক চিনেছি। সেই ক্লাস 4-এ পড়ার সময় শেষ দেখা, তারপর এই আজ। এর মাঝে কেটে গেছে 12টা বছর। ওর নাম কিন্তু মিশকা নয়, তবে নামটা যে ঠিক কি ছিল, কি যেন উপাধ্যায়, ধুর ভুলেই গেছি মাইরি। যাই হোক, আমি কিন্তু ওকে মিশকা বলেই ডাকতাম। স্কুল জীবন থেকে বুঝতেই পারছেন, আমি ছেলেটা বেশ মিশুকে, সবার সাথেই সহজেই মিশে যেতাম। তবে কেউ লম্বাই চওড়াই করলে তাকে একেবারে মাটিতে মিশিয়ে দিতাম। ওই আর কি, দুঘা খাই দুঘা দিই, মনে নাই খিরকিচ, এই টাইপেরই ছিলাম। যাই হোক, মিশকার সাথে প্রথম দেখা ক্লাস 4-এ, নতুন অ্যাডমিশন, বর্ষাকাল, গোল মুখ, হাসলে টোল পড়ে, একদম কি বলবো, একদম পুতুলের মতো দেখতে ছিল। তাই ওকে দেখে প্রথম ওই নামটাই আমার মাথায় এসেছিল, মিশকা। সেই থেকে ও আমার কাছে আমার মিশকা। আরে, তোদের ক্লাসের এই নতুন মেয়েটাকে বেশ কিউট দেখতে তো। দিদি আমাকে নিয়ে স্কুল থেকে ফিরতে ফিরতে কথাটা বলেছিল। আমি দিদির দিকে মুখ তুলে বলেছিলাম, হ্যাঁ রে, ওর নাম জানিস? মিশকা, মিশকা উপাধ্যায়। বাহ, নামটাও বেশ কিউট তো। আমার বদমাইশিটা ধরতে পারেনি সে। দিদি এখনো জানে না মেয়েটার নাম মিশকা নয়, এমনকি মিশকা নিজেও জানে না ওকে আমি ঠিক কতটা সুন্দর একটা নাম দিয়েছিলাম। ও আমাকে ভুলে গেছে, মনে থাকলে ও ঠিক আজ আমাকে চিনতে পারত। তাতে কি, আমি তো ওকে ভুলিনি। মাঝে মধ্যেই মনে পড়তো ওর কথা। ফেসবুকে বোকার মতো শুধু উপাধ্যায় মেরে কতবার যে সার্চ করেছি, পাইনি বলাই বাহুল্য। স্কুলের অনেকেই ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু মিশকাকে কারোরই অদ্ভুতভাবে মনেই নেই। শুধু উপাধ্যায়টুকুই মনে আছে ওদেরও। আসলে মাত্র 1 বছর আমাদের স্কুলে মিশকা ছিল, ওই ক্লাস 4টুকুই। কেউই তাই অতটা মনে রাখেনি ওকে। মিশকা আমার প্রথম ক্রাশ ছিল না, তবে তখন আমার ক্রাশ বলতে বলা ভালো, ক্রাশ ছিলেন রিনা ম্যাডাম, আমাদের জিওগ্রাফি টিচার। পুরো অভিনেত্রীর টাবুর মতো দেখতে, কি বলবো আর কি। মিশকাকেও ভালো লাগতো। ভাবছেন তো কি পিস মাল ছিলাম আমি, তাই না? তবে মনে করে দেখুন তো, আপনারাই কিন্তু আমার মতোই ছিলেন, কেউ একটু কম, কেউ বা একটু বেশি। কিন্তু আমার এই গল্প মিশকাকে নিয়ে। যতদিন সে আমাদের স্কুলে ছিল ততদিন কিন্তু আমি কিছুই বুঝিনি। স্বাভাবিকভাবে খুব একটা বন্ধুত্বও গড়ে ওঠেনি আমাদের মধ্যে। কিন্তু বার্ষিক পরীক্ষার শেষ দিন কর্মশিক্ষা পরীক্ষা ছিল। সেদিন পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং কয়েকজন মিলে আমরা স্কুলের সামনের ছোট্ট মাঠটায় খেলছিলাম। আমি আমার কটা ইয়ার দোস্তের সাথে মিলে কাগজের একটা বল বানিয়ে সেটা দিয়ে ফুটবল খেলছিলাম। অন্যদিকে মেয়েরা যেন কী সব লক অ্যান্ড কি খেলছিল। হঠাৎ দেখি মিশকা, সেও নাকি খেলছে বাকি মেয়েদের সাথে। এই প্রথমবার তাকে আমি স্কুলে খেলা করতে দেখলাম। স্কুল মোটামুটি ততক্ষণে খালি। শিক্ষক শিক্ষিকারা আছেন, আর আছেন আমাদের মতো অল্প কিছু ছাত্রছাত্রী যাদের বাড়ির লোক আসতে দেরি করছে। তারাই আমরা স্কুলের সামনে এক চিলতে ছোট্ট মাঠটায় হুড়োহুড়ি করছি। আগের রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই মাঠের জায়গায় জায়গায় জল জমে আছে। আমরা সেই সব জল কাদা বাঁচিয়ে কাচিয়ে খেলছি। আমার দল ইতিমধ্যে 3 গোল খাওয়ার পর বহু কষ্টে 2 গোল শোধ করেছে। আমি মোটেও জুত করে উঠতে পারছিলাম না আজ। কেন জানি না, খেলতে গিয়ে বারবার চলে যাচ্ছে চোখ মিশকার দিকে। যাই হোক, বেশ কিছুক্ষণ গুতোগুতি করার পর হঠাৎই পায়ে বল পেয়ে গেলাম। আমার দল 3য় গোলের আশায় হই হই করে উঠল। আমিও এবারে সেটে মেরে দিলাম, কিন্তু গোলের উৎসবটার করা হলো না। দেখি আমি বল মারার সাথে সাথেই বিপক্ষের গোলি অনুপ দৌড়ে আমার দিকে চলে এলো এবং আমাকে ক্রস করেও বেরিয়ে গেল।
আমি শালা কিছু বুঝে ওঠার আগেই দেখি আমার বাকি বন্ধুরাও ছুটছে অনুপের পেছন পেছন পাই 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 করে। এবার আমার খেয়াল হলো হঠাৎ মাঠের এক কোণে একটা জটলা, কিছু শিক্ষক শিক্ষিকা আর আমাদের বাকি ছাত্রছাত্রীরা গোল হয়ে দাঁড়িয়ে পড়েছে সেখানে। আবছা আবছা শুনতে পাচ্ছি, পড়ে গেছে পড়ে গেছে। আমিও সাথে দৌড়ে গিয়ে ধীমানকে কাতু কুতু দিয়ে সরিয়ে দেখি যেটা ভাবছিলাম সেটাই, মিশকা ঝরঝর করে কাঁদছে আর হাঁটু থেকে রক্ত পড়ছে। পিটি স্যার ফ্লাক্স থেকে জল দিয়ে জায়গাটা ধুয়ে দিচ্ছেন আর বাকিরা ওকে সান্ত্বনা দিচ্ছে, কেউ আবার কাঁদতে বারণ করছে। এইসবের মাঝখানেই তাবু রিনা ম্যাম বললেন, এ তো দেরি হয়ে যাচ্ছে, ওর মা এখনো আসছে না কেন? তখন 90-এর দশক, মোবাইলের এত দাপাদাপিও ছিল না, তাই সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দেওয়ারও রাস্তা ছিল না। ম্যামের প্রশ্নে কেউই কিছু বলল না। আমি একবার ম্যামকে বলার চেষ্টা করলাম যে হয়তো আন্টি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, রাস্তায় আছেন, কিন্তু এরই মাঝে মিশকা হঠাৎ জোরে কেঁদে উঠল। স্যার ডেটল জাতীয় কিছু তুলোয় করে ওকে দিচ্ছেন, তাতে ওনার জ্বালা করছে। বোঝো, যত্ন করে ওষুধ লাগাতে লাগাতে স্যার বললেন, আহা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা কাঁদে না বাবা, শোনা কাঁদে না। ওর স্কার্টে আর পায়ে কাদা জল দেখে বুঝলাম কোনোভাবে দৌড়াতে গিয়ে জমা জলের গর্তে পড়ে গেছে। এরই মাঝে হেড মিস্ট্রেস এসে কড়াভাবে আমাদের সবাইকে ধমক দিয়ে গেলেন। স্কুল প্রাঙ্গণে খেলা নিষিদ্ধ করার মৌখিক পরোয়ানাও জারি করে নিজের কক্ষে আবার গমন করলেন। মিশকা তখনও কেঁদে চলেছে, কেউই ওকে বুঝিয়ে সুঝিয়ে কিছুতেই কিছু করে উঠতে পারছে না। আমার মনটা কেমন যেন একটু ভারাক্রান্ত হয়ে উঠল। মিশকাকে দেখে কেন জানি না খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ একটা কথা মনে পড়তেই আমি দৌড়ে ক্লাসে চলে এলাম। তারপর ব্যাগ খুলে খয়েরি চৌকো খামটা বের করে সোজা গিয়ে দাঁড়ালাম মিশকার সামনে। এই নে, এটা তোকে দিলাম। বুঝতে পারছিলাম সবাই তখন আমার দিকে তাকিয়ে। একবার চোখ তুলে তাকিয়ে দেখলাম রিনা ম্যাম মুখ টিপে মিটে মিটে হাসছেন। কি হাসি, উফ! মিশকাও কান্না থামিয়ে ইতিমধ্যে আমার দিকে হাঁ করে চেয়ে আছে। কি রে নে? সে কি একটা ভেবে হাত বাড়িয়ে নিয়েই নিল। মিশকা খামের ভেতর ছোট ছোট সাদা আঙুল ঢুকিয়ে টেনে বার করে আনলো প্যাকেটটা। সবাই ইতিমধ্যে নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছিল কি হয় কি হয়, গা ছমছম। না না, ভেতরে কি আছে সেটা দেখার জন্য। জিনিসটা দেখে মিশকার মুখটা হয়ে গিয়েছিল একেবারে দেখার মতো। জিনিসটা আর কিছুই না, ঝকমকে নতুন এক বাক্স স্কেচ পেন। 12টা ঝকঝকে রং মিশকার ফর্সা হাতে যেন ঝলমল করছে। তখন আমি ওর নাক টিপে দিয়ে বলেছিলাম, ওই আর কাঁদবি না, বুঝলি? আর একদম কাঁদবি না, একদম চুপ করবি, ঠিক আছে? সবাই হো হো করে হেসে উঠেছিল। মিশকাও আর না হেসে থাকতে পারেনি। পরীক্ষা শেষ হওয়ার পর ভেবেছিলাম প্রাণ ভরে খাতা ভর্তি করে ছবি আঁকবো, তাই বাবার কাছে খুব বায়না করে নতুন এক বাক্স স্কেচ পেন কিনেছিলাম। জানতাম এ জিনিস আর দ্বিতীয়বার হয়তো পাবো না, কিন্তু তবুও মিশকার কান্না থামানোর জন্য এটাই সর্বশ্রেষ্ঠ আইডিয়া বলে আমার তখন মনে হয়েছিল। এখনো ভাবলে অবাক লাগে সেই ছোট্ট বয়সে কি করে এই যে বুদ্ধিটা আমার মাথায় চট করে এলো, খেয়ে জানে। তো যাই হোক, মিশকার হাসি ফিরতে আমরা পিটি স্যারের কথা মতো সবাই হুটোপুটি বন্ধ করে শান্তশিষ্ট হয়ে একটা গাছের নিচে শুকনো জায়গায় বসে গল্প করতে লাগলাম। একেবারে রুমাল চুরি খেলার মতো গোল হয়ে বসে। বেশ মিনিট 20-30 চলেছিল আমাদের আড্ডা। মিশকাকে দেখলাম আমার দেওয়া স্কেচ পেনের ব্যাগটা হাতে ধরেই বসে থাকতে, আমার দিকে তাকিয়ে হাসছিল। তারপর যখন ভুজুং ভাজুং একটা ভ্যাম্পায়ারের গল্প শোনালাম, তখনও সবার সাথে সেও গোল গোল চোখ করে শুনল। মিশকার মা কিছুক্ষণ পরেই এসেছিলেন মেয়েকে নিতে। তার চোখে বিস্ময়ের ভাব স্পষ্ট। না 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 না, মেয়ের পায়ে চোট, গায়ে নোংরা দেখে একদমই না। যে মেয়ে সামান্য পিঁপড়ে কামড়ালে কেঁদে ভাসিয়ে দেয়, সে নাকি এত কাটা ছাড়া নিয়েও হাসছে। নেপালি দারোয়ান বাহাদুর সিং হেসে হেসে উপাধ্যায় आंटी बोलेছিল, उसका दोस्त लोग उसको बहुत जतन किया है। हाँ, पहले थोड़ा रो रही थी, पर वो लोग भूला भाला के उसको चुप करवा दिए हैं। मिशका तार माके नतून स्केच पेनेर पैकेटटा देखालो।
আন্টি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, किसने दिया? মিশকা একগাল হেসে আমার দিকে দেখালো। আন্টি আমার মাথার চুলে হাত বুলিয়ে দিয়েছিলেন। थैंक यू बेटा। বাড়ি ফেরার সময় আমার দিকে বারবার তাকিয়েছিল মিশকা। জানি বাহাদুর আঙ্কেল পুরো ক্রেডিটটা সবার মধ্যে সমবন্টন করে দিলেও আমি কিন্তু আমার স্বাদের নতুন স্কেচ পেনগুলোর বলিদান না করলে মিশকার এই কান্না থামাতে ভোর হয়ে যেত। মিশকা চলে যাওয়ার কিছুক্ষণ পরই দিদি আমাকে আনতে এসেছিল। আমি বুঝলাম আমার মনের ভারাক্রান্ত ব্যাপারটা ততক্ষণে কেটে গেছে। তার কারণ মিশকার ওই হাসি। দিদিকে আর কিছুই বলিনি, স্কেচ পেনের ব্যাপারটাও চেপে যাই। বাড়িতেও কাউকে বুঝতে দিইনি, কিন্তু বাড়ি ফিরেই বুঝলাম আমি ওকে বড্ড মিস করছি। মন যেন কেমন করছে ওর জন্য, দেখতে ইচ্ছা করছে। মনে মনে ভাবতে লাগলাম রেজাল্ট আউটের পর তো আবার দেখা হবে, মাঝে তো শুধু এই কটা দিন। এবার থেকে ওকে আগলে আগলে রাখবো, খেয়াল রাখবো যাতে ও পড়ে না যায়। কোনোদিন ভাবিনি ছুটির দিনগুলো এতটা দুর্বিষহ হয়ে উঠবে। কোনো কিছু করেই মনকে শান্ত করতে পারলাম না আমি। না ছবি এঁকে, না ক্রিকেট ফুটবল খেলে, না টিভি দেখে, না গল্পের বই পড়ে, কোনো কিছু করেই যেন মন খারাপটা আমি কাটাতে পারছি না। ছুটির শেষ কটা দিন যেন আমার আর অপেক্ষার তরই সইছিল না। বাকি বন্ধুদের যেখানে মন খারাপ, ছুটি শেষ, আবার স্কুল, সেখানে নাকি আমি বলছি ধুর, আর ভালো লাগছে না, কবে যে স্কুলটা খুলবে। যাই হোক, রেজাল্টের দিন বেশ আগে আগে স্কুলে গিয়ে বসেছিলাম। এতদিনে নিশ্চয়ই মিশকার পায়ের চোট সেরে গেছে। আমাকে দেখে আবার হাসবে তো। হাসুক না হাসুক, আমি নিজে গিয়েই এবার কথা বলবো, এইসবই ভাবছি। বন্ধুরা একে একে সবাই এলো। মনোজ, রঞ্জিত, শুভাশিস, ধীমান, রাকেশ, মনীষ, শরীফুল, সুলগ্না, কিন্তু মিশকা এলো না। সেদিন আর সে আসেনি। আমি থার্ড হয়েছিলাম। প্রথমবার নিজের ক্লাসে প্রথম সারিতে উঠে এসেছিলাম, কিন্তু তাতে কেন জানি না খুশি হতে পারিনি। মিশকা ভালোভাবেই পাশ করেছিল। দেখলাম ওর বাবা এসে রেজাল্ট নিয়ে গেল। ভেবেছিলাম হয়তো আজ রেজাল্ট বলে আসেনি, স্কুল শুরু হলে নিশ্চয়ই আসবে। না, সে আর আসেনি। আর দেখাও হয়নি কোনোদিনও ওর সাথে আমার, কোনোদিনও না। কদিন বেশ মন খারাপ ছিল, এখনো মনে পড়ে। স্কেচ পেন দেখলেই মন খারাপ হয়ে যেত। মিশকার গার্ডিয়ান অ্যাঞ্জেল হতে না পারার দুঃখে মন মোড়া হয়ে থাকতাম সর্বক্ষণ। তখন নাকি ক্লাস 5-এ পড়ি আমি। এসব এখন মনে পড়লে যা হাসি পায়। যাই হোক, মিশকার বিরহ কাটাতে মাসখানেক সময় লেগেছিল, কিন্তু এক সময় আমি আবার নিজের ছন্দে ফিরে যাই। কিন্তু পুরোপুরি আমি ওকে ভুলতে পারিনি কখনোই। মাঝে মধ্যেই মনে পড়তো ওর কথা। স্কুলের গণ্ডি পার করে কলেজে গিয়ে উঠলাম। আপনারা হয়তো মনে করছেন যে ছেলে ক্লাস 4 থেকেই রোমিও, সে না জানি কলেজে উঠে কি কাণ্ডটাই না করেছে। বিশ্বাস করুন, ওই ক্লাস 5-এর পর থেকেই আমি ভীষণভাবে পাল্টে যাই। পড়াশুনো আর খেলাধুলো নিয়েই কাটিয়ে দিলাম গোটা ছাত্র জীবন। কলেজ পাশ করার পর হঠাৎ বুঝতে পারলাম এই এত বছরে প্রেম করা তো দূর, কোনো মেয়ের সাথে কথাই বলিনি ভালো করে। ঘটনাটা ঘটল কলেজ পাশ করার ঠিক 1 বছর পর, মানে আজকে সকালে। অঙ্কের ডিগ্রি নিয়ে চাকরি খুঁজছি এমন সময় চাকরির একটি ওয়েবসাইটে দেখলাম উত্তর ভারতের একটি পাহাড়ি অঞ্চলে বেসরকারি একটি স্কুলে শিক্ষক নিয়োগের কাজ চলছে। জায়গাটার নাম সঙ্গত কারণেই গোপন রাখছি। এমনিতেই রাস্কিন বন্ড পড়ে পড়ে উত্তর ভারতের প্রতি আমার একটা গভীর টান তৈরি হয়েছিল। তারপরে দেখলাম টাকাটাও নেহাত মন্দ না। তাই গতকাল বিকেলেই এসে পৌঁছেছি। আশায় স্তক, মন ফুরফুরে হয়েছিল। ছবির মতোই সুন্দর জায়গাটা। ঝকঝকে পরিষ্কার রাস্তাঘাট, চিরহরিতের বন, ফুলের গাছ, আকাশের ভেতর সেধিয়ে যাওয়া পাহাড়, আর তার কোলে ছোট ছোট শহরতলি। যাতায়াতের ধকল এক নিমেষে ধুইয়ে গেল। স্কুলের কাছাকাছি একটি হোটেলে রুম ভাড়া নিয়েছি। সন্ধ্যায় গরম জলে স্নান করতেই শরীর ও মন দুটোই চনমনে হয়ে উঠল। এখন 9টা বাজে। স্কুলের বাগানে বসে আছি। একটি ছোট্ট পাহাড়ি শহরের স্কুল কতটা সুন্দর হতে পারে তার ধারণা সকলেরই আপনাদের আছে, তাই আর বিবরণ দিয়ে পুঁথি বাড়াচ্ছি না।
প্রধান শিক্ষকের সাথে কথা ইতিমধ্যেই হয়ে গেছে। উনি চাইছিলেন আজ থেকেই আমাকে দিয়ে ক্লাস করাতে, কিন্তু আমি আজকের দিনটা মাফ চেয়ে নিলাম। বললাম, মাফ করবেন স্যার, যদি আপত্তি না থাকে আমি কাল থেকে কি ক্লাস স্টার্ট করতে পারি? আসলে আজকে শরীরটা ঠিক লাগছে না। প্রথম দিনেই ছুটি চাইছি দেখে প্রধান শিক্ষকের মুখ গেল কুঁচকে। বেজার মুখে বললেন, কাল থেকে সময় মতো স্কুলে আসবেন, ঠিক আছে? প্রধান শিক্ষকের মুখভঙ্গিমায় কিছু মাত্র বিচলিত হলাম না আমি। শরীর আমার ঠিকই আছে, কিন্তু ওই যে মনটা ভারাক্রান্ত, আর ভারাক্রান্ত মনে পড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আজ মিশকাকে দেখেছি আমি। হ্যাঁ, মিশকা, সেই আমার ছোটবেলার মিশকা। যদিও দেখার সময় কিছু বুঝিনি, যা বোঝার পরে বুঝেছি। বেশ ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিলাম। এখন জুলাই মাস, কিন্তু তবুও সকালে বেশ ঠান্ডা। মোটামুটি ঢাকাঢুকি দিয়েই বেরিয়েছি। হোটেল থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট উঁচু টিলা দেখা যায়, তার উপর বেশ গাছপালা, আর একটা বৌদ্ধ মন্দিরের মতো কিছু যেন একটা আছে। এখানে আসা থেকে বারবার মনে ইচ্ছা জেগেছিল একবার ওখানে গিয়ে দেখব। সেই মনে করেই চলেছিলাম। টিলাটার বেশ কাছাকাছি পৌঁছে বুঝলাম জায়গাটা বেশ নির্জন। ঘুরে ফিরে দেখলাম ধোয়া ধোয়া রাস্তা, আর দুপাশে সারিবদ্ধ দেবদারু গাছ ছাড়া আর কিছুই সেখানে তেমন নেই। সামনে টিলা এবং তার উপর মন্দির সব ছাড়িয়ে মেঘের ভেতর মাথা গুঁজেছে। সূর্যের দেখা নেই, কেমন একটা কুয়াশাচ্ছন্ন ভুদিয়া পরিবেশ। বুক ভরে একটু নিঃশ্বাস নিয়ে টিলার দিকে পা বাড়াবো, এমন সময় হঠাৎ পেছন থেকে সুরেলা কণ্ঠে কেউ বলে উঠল, একটু শুনুন। আমি চমকে ফিরে তাকিয়ে দ্বিগুণ চমকে গেলাম। সেই মুখ, সেই অবিকল ছোটবেলার মুখ। বেশিরভাগ মানুষই হয় যাদের ছোটবেলা এবং বড়বেলার যথাক্রমে আফ্রিকা এবং রাশিয়ার মতো সামঞ্জস্য থাকে, কিন্তু কিছু মানুষ এমনও হয় যে তাদের বয়স বাড়লেও ছোটবেলার সেই মুখ অবয়বটি বাড়ন্ত শরীরের সাথে খাপ খাইয়ে প্রায় একই রকম থেকে যায়। মিশকার ক্ষেত্রেও তাই হয়েছিল। তাই এক ঝলকেই ওকে চিনেছিলাম আমি, কিন্তু তার মুখ চোখ দেখে বুঝে গেলাম সে আমাকে একদমই চিনতে পারেনি। আমিও তাই স্রোতে ভেসে গেলাম। আমি যে কে সেটা তখনই বললাম না ওকে। আমি ওকে না চেনার ভান করে বললাম, হ্যাঁ বলুন। বলা বাহুল্য আমাদের কথোপকথন হিন্দিতে হয়েছিল, আমি বাংলায় তর্জমা করে শোনাচ্ছি। আপনি এই শহরে নতুন, তাই না? সেই গালে টোল পড়া হাসি। আমি শুধু মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, আসলে এখানে একটি প্রাইমারি স্কুলে আমি চাকরি নিয়েছি, এই গতকালই হলো এসেছি। বাহ, টিচার, খুব ভালো। তা কোন স্কুল? আমি স্কুলের নাম বলতেই সে হেসে বলল, ও, এই তো সামনেই, এই পাড়াতেই থাকবেন তার মানে। না, সেসব ঠিক কিছু হয়নি, তবে আপাতত কাছাকাছি একটি হোটেলে আছি। আচ্ছা, এই ব্যাপার। আমিও হাসলাম। বিশ্বাস হচ্ছিল না আমার সামনে মিশকা দাঁড়িয়ে, যাকে এত দিন ধরে আমি মিস করেছি। কেবল কলেজে ওর মতো একটা বান্ধবী থাকলে লাইফটা আরও কত ভালো হতো, এইসব ভেবে মন খারাপ করেছি, ফেসবুকে হন্যে হয়ে খুঁজেছি। সেই মিশকা আজ সে আমার সামনে দাঁড়িয়ে। এই যে, হ্যালো। মিশকার ডাকে সম্বিত ফিরল। আমি নিজের ভাবেই হারিয়ে গিয়েছিলাম। লজ্জিত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি এসে কি কোনো অসুবিধায় ফেললাম আপনাকে? আরে না 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 না, বলুন, আপনি বলুন। আসলে কি আর বলবো, দেখতেই পাচ্ছেন এখানে তেমন ধনী লোকজন কেউ নেই। পাড়াটা ছোট, তবুও লোকজন নেহাত কম নয়। এই বলে মিশকা কিছুক্ষণের জন্য চুপ করল। আমি ঠিক বুঝতে পারছিলাম না ও কি বলতে চাইছে। আমি জিজ্ঞাসূচক ওর দিকে তাকিয়ে আছি দেখে সে আবার বলতে শুরু করলো, না, আসলে আমাদের এখানে একটাও হসপিটাল নেই। মানুষজন অসুস্থ হয়ে পড়লে, মানে ইমার্জেন্সির সময় খুবই বিপদে পড়তে হয়।
শহরে বেশ কয়েকটা হাসপাতাল রয়েছে, কিন্তু ওই আপৎকালীন পরিস্থিতিতে এই পাহাড়ি রাস্তা দিয়ে অসুস্থ মানুষ নিয়ে যাওয়াটা, মানে বুঝতেই পারছেন। হ্যাঁ, এইবার আমি কিছুটা বুঝতে পারছিলাম। মাথা নেড়ে সম্মতিও জানালাম। তাই মিশকা বলল, আসলে আমরা এই আশেপাশের পাড়ার লোকজনরা মিলে ঠিক করেছি একটা হাসপাতাল বানাবো। বাহ, এ তো দারুণ উদ্যোগ, খুব ভালো। হ্যাঁ, সরকারও কিছুটা সাহায্য করছে, কিন্তু আমরা সাধারণরাও যদি এগিয়ে না আসি তাহলে কি করে হবে বলুন? কলকাতায় এইরকম ভাওতাবাজি করে মানুষের মাথায় টুপি পরিয়ে টাকা তোলার পাবলিক প্রচুর আছে, কিন্তু কেন জানি না মিশকার উপরে একবারের জন্য আমার সন্দেহ হলো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কত টাকা দিতে হবে বলুন? এই বলে আমি মানিব্যাগ বের করতে গেলাম। মিশকা আমার তাড়াহুড়ো দেখে ব্যস্ত সমস্ত হয়ে বলল, আরে দাঁড়ান দাঁড়ান, আমি টাকা নেব না। আমি কি? কথাটা শেষ না করেই সে হেসে ফেলল। আমিও হেসে ফেললাম। মিশকা বলল, আপনি ওই ওপরের মন্দিরটা দেখতে যাচ্ছেন তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ঠিক আছে, যান দেখে আসুন, খুব সুন্দর মন্দিরটা। তারপর ফিরে এসে আপনার স্কুলের পাশেই যে সুখরাম দেবের খাবারের দোকান রয়েছে, যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। ওর দোকানের পেছনেই তৈরি হচ্ছে হাসপাতাল। আপনি গেলেই দেখতে পাবেন। ওখানে সুখরামদার হাতে সামান্য কিছু টাকা দিয়ে দেবেন, আর উনি আপনাকে রসিদ দিয়ে দেবেন, তাহলেই হবে। ও আচ্ছা আচ্ছা। মানে জানি বেশ বিদঘুটে একটা কাজ দিলাম আপনাকে, কিন্তু কি বলুন তো, সবাই এগিয়ে এলে এই গরিব মানুষগুলোর খুবই উপকার হবে। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু মিশকা আমাকে থামিয়ে দিয়ে বলল, আসলে আমাদের এখানে 5 বছর আগেও স্কুল ছিল না। এখানকার বাচ্চাদের অনেকটা দূরে যেতে হতো। বর্ষাকালে পাহাড়ের রাস্তায় ধস নামলে ছেলেমেয়েদের স্কুলে যাওয়া প্রায় বন্ধই একেবারে। তাছাড়া নানা রকম বিপদে পড়ার সম্ভাবনাও থাকতো। তাই আমরা সবাই মিলে চাঁদা তুলে স্কুলটা বানাই, আর সেই স্কুলেই আপনি চাকরি পেয়েছেন। আমি অবাক হয়ে শুনছিলাম ওর সব কথা। বাবা, আমার সেই মিশকা এখন কত বড় হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে আমি চলি। মিশকা হঠাৎই বিদায় চাইল। আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ চলি মানে? আমার কাজ তো শেষ, এবার আমাকে বিদায় দিন। বলে হঠাৎই যেন সে ব্যস্ত হয়ে উঠল। আমি ভাবছিলাম ওর সাথে আরো কিছুক্ষণ সময় কাটাবো, কিন্তু ওর তাড়া দেখে মনে হলো এখন যেতেই দিই, পরে আবারও নিশ্চয়ই দেখা হবে। এখন তো এখানেই আছি নাকি? আচ্ছা ঠিক আছে, আসুন আপনি, পরে দেখা হবে। অনেক ধন্যবাদ। বলেই মিশকা ঘুরে গিয়ে হাঁটতে লাগলো। আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম। একটু পরই কুয়াশার মধ্যে মিলিয়ে গেল সে। আমার বেশ একটু মজাই লাগছিল। এতদিন পরে দেখা হলো, এত কিছু বলল, কিন্তু শেষমেশ আমাকে চিনতেও পারলো না। আমি ভাবলাম ঠিকই আছে, এখন কিছু বলবো না, এটা নিয়ে একদিন ওকে সারপ্রাইজ দেব। কিন্তু অদৃষ্ট যে আমার জন্য কত বড় সারপ্রাইজ লুকিয়ে রেখেছে তা আমি তখনও জানি না। টিলার মন্দির দেখার পর আমি আর সময় নষ্ট না করে সোজা গিয়ে হাজির হলাম সুখরাম দেবের দোকানে। মন্দিরটা বেশ সাজানো গোছানো, সুন্দর, কিন্তু আমি পরিবেশটা মন দিয়ে উপভোগ করতে পারলাম না। আমার মন টানছে সুখরামের দোকানে। মনে হতে লাগলো ওখানে গেলেই মিশকার ব্যাপারে সব জানতে পারবো। তখন বাজে সকাল 6:30। 2-1জনকে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল। গিয়ে দেখি দোকানের সামনে বেশ কিছু মানুষজন বসে চা খাচ্ছেন। একজন ছোকরা ময়দা মাখছে, আর একজন প্রৌঢ় কচুরি ভাজছে। দেখলাম দোকানের কিছু দূর একটা ইমারত তৈরি হচ্ছে বইকি। 4 তলা বাড়ি, ঢালাইয়ের কাজও শেষ, গাঁথুনির কাজ অর্ধেক হয়েছে। আমি দোকানের সামনে গিয়ে সবে বলতে যাব সুখরাম দে, আর কথা বেরোলো না। যা দেখলাম তাতে মাথা রীতিমতো ঘুরতে লাগলো। দোকানের ভেতর হালকা টিউবের আলো, তারই সাথে একটা 1 ফুট বাই 3 ফুটের ছবি, মিশকার ছবি।
মালা ঝুলছে, সামনে ধূপ জ্বলছে। বলুন সাহেব। এটা উপাধ্যায় বাবু এই কাছেই থাকতেন। বাবু, ওনার স্ত্রী আর একমাত্র মেয়ে রানী দিদি, এইমাত্র 3 জনের সংসার। রানীর দিদির আসল নাম কি আমি ভুলে গেছি। আমি ওকে রানী দিদি বলেই ডাকতাম। এইটুকু বলে 2-3 বার গভীর দীর্ঘশ্বাস ফেলল সুখরাম। ওই যে লোকটা লুচি ভাজছিল, আমি এখন তার দোকানের ভেতরেই বসে, বাইরে তার 2 জন কর্মচারী কাস্টমার সামলাচ্ছে। আমার কেন জানি না বুকটা চিনচিন করে ব্যথা করছে। আমার সাথে এইরকম একটা কিছু ঘটবে ভাবতেই পারিনি আমি। সুখরাম দম নিয়ে আবার বলতে শুরু করলো। খুব ছোট বয়সে দিদিরা আসে এখানে। ওনার বাবা কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন। কলকাতা থেকে বদলি হয়ে এখানে এসেছিলেন। দিদি তখন ক্লাস 5। এবার বুঝলাম মিশকার স্কুল ছাড়ার কারণ। সুখরাম বলতে থাকলো, অল্প দিনের মধ্যেই দিদিকে আমরা সবাই খুব ভালোবেসে ফেললাম। এখানে তখন কিছুই ছিল না। দিদি খুব কষ্ট করে শহরে স্কুলে যেত। ওনাদের খুব অসুবিধা হতো এখানে। এর আগে এত খারাপ জায়গায় কখনো থাকতে হয়নি। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু কোত্থেকে যে কি হলো। হঠাৎ একদিন উপাধ্যায় বাবু কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন। অফিসে গিয়ে আর ফিরলেন না। রানী দিদির মায়ের মাথায় যেন বাজ পড়ল। বেচারি ছোট্ট মেয়ে নিয়ে যেন জলে পড়লেন। আমরা অনেক চেষ্টা করে ম্যাডামকে কিছু প্রাইভেট টিউশনি জোগাড় করে দিলাম। সুখের সংসারটা এক নিমেষের দুঃখের সমুদ্রে ডুবে গেল। এরই মধ্যে রানী দিদি বড় হলো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করলো, কিন্তু কলেজে পড়া হয়ে উঠল না। মায়ের টিউশনি ছেড়ে যেতে লাগলো। নতুন নতুন অনেক দিদিমণি এসে গেছে পাড়ায়। তাছাড়া ম্যাডাম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে লাগলেন। বোধহয় স্বামী হারানোর দুঃখ ওনার মানসিক স্থিরতা নষ্ট করে দিচ্ছিল। রানী দিদি অনেক চেষ্টা করে এখানের একটা রেস্তোরাঁয় ওই ক্যাশিয়ারের কাজ জোগাড় করে নিল। এবং সংসারের হালও ধরল। আস্তে আস্তে অবস্থার উন্নতি হতে লাগলো দিদিদের। এইটুকু বলে আবার একটু থেমে আমার চোখের দিকে চোখ তুলে বলল, রানী দিদি যেখানে কাজ করত, আমিও সেখানেই রান্নার কাজ করতাম। মালিক বিক্রম শেঠ কুত্তার মতো ব্যবহার করত আমার সাথে। পরিস্থিতি দিনের পর দিন এমন হয়ে যাচ্ছিল যে আমার পক্ষে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ দিদি আমার হাতে 20,000 টাকা গুঁজে দিয়ে বলল, যাও যাও নিজের দোকান খোলো গিয়ে। পরে জেনেছিলাম দিদি নিজের জমানো টাকা পুরোটাই আমাকে দিয়েছিল। আমার আজকের এই দোকান, এই জায়গায় আমি আমার ছোট্ট চায়ের দোকান খুলি দিদির টাকায়। তারপর খেটে খুঁটে এত বড় দোকান বানিয়েছি আমি। কিন্তু সেদিন দিদি টাকা না দিলে আজও পুরনো মালিকের লাথি খেতাম। আর শুধু আমাকে না, এই এলাকার প্রতিটি মানুষের উপকার করেছে, কত মানুষের প্রাণ বাঁচিয়েছে। আপনি যে স্কুলে পড়াবেন সেটা তো রানী দিদির একার চেষ্টায় গড়ে উঠেছে। এটা আমি ছবিটার দিকে দেখিয়ে বললাম, 2 বছর আগেকার কথা। সবে স্কুলটা চালু হয়েছে, কমাস হয়েছে। দিদি তখনও রেস্তোরাঁয় কাজ করছেন। মাইনে একটু বেড়েছে, সময় বেশ ভালো যাচ্ছিল। এমন সময় দিদির মা হঠাৎ ঘুমের মধ্যেই মারা গেলেন।
দিদি একেবারে ভেঙে পড়ল। সেই সময় দিদির পাশে এসে দাঁড়ালো বিকাশবাবু, রেস্তোরাঁর মালিকের ছেলে। এই বছরে দুজনের বেশ বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু আমি জানতাম দুজনের মধ্যে বন্ধুত্বের বেশিও আরো কিছু আছে। ঠিক এইখান থেকেই বুকের চিনচিনে ব্যথাটা যেন মাথায় উঠে গেল। কর্মচারী হিসেবে দিদি এতটাই অপরিহার্য ছিল যে প্রথম শেঠ কিছু বলতেন না, কিন্তু ম্যাডামের মৃত্যুর পর দিদির সাথে বিকাশকে নিয়ে এত গুজব রটতে থাকলো যে শেঠ একেবারে খেপে গেল। এখন খারাপ লাগে ভাবতে, দিদি নিজে না খেয়ে যাদের জন্য একদিন খাবারের ব্যবস্থা করেছে, তারাও সুযোগ পেয়ে দিদির নামে আজে বাজে কথা বলে বেরিয়েছে। বেঈমানের জাত। বিয়ে হয়েছিল নাকি? সেটা হলে তো ভালোই হতো সাহেব, কিন্তু এই জানোয়ার বিক্রম শেঠ দিদির জীবনটা শেষ করে দিল। ওই জানোয়ার প্রথমে ছেলেকে আমেরিকা না কোথায় পাঠিয়ে দিল, আর দিদিকে কাজ থেকে বরখাস্ত করে দিল। তখন ম্যাডাম কত হয়েছেন? সবে 6 মাস হয়েছে। দিদিকে আমি গিয়ে বললাম চিন্তা না করতে, ওর খাওয়া দাওয়ার দেখাশোনার দায়িত্ব আমি নেব। এই কথা বললাম। আমি বললাম আমাকে নিজের দাদার মতো মনে করতে, কিন্তু দিদি আমাকে অবাক করে দিয়ে বলল সে কাজের ব্যবস্থা করে ফেলেছে। শহরের কাছে একটা শাড়ির দোকানে ক্যাশিয়ারের কাজ, মাইনে অনেক কম, কিন্তু তাতে ওর কোনো অসুবিধা নেই। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনল না। মাসখানেক পর দিদি আমাকে বলল আমার দোকানের পেছনের জায়গাটায় একটা হাসপাতাল করার অর্ডার পাস হয়েছে, কিন্তু সরকারি অনুদান ছাড়াও অনেকটা টাকার দরকার। আমি আর দিদি জায়গায় জায়গায় ঘুরে ডোনেশন জোগাড় করতে লাগলাম। দিদি যেন নাওয়া খাওয়া ছেড়ে একেবারে লেগে পড়েছিল। বাবা মা কেউ নেই, একজনকে ভালোবেসেও কিছুই পেল না, নিজের আপন বলতে কেউ নেই। এখন যেন হাসপাতালটাই ওর জীবনের একমাত্র লক্ষ্য। শাড়ির দোকানে কাজ করার পর বাকি সময় দিদি কাটাতো ওই হাসপাতালের জন্য টাকা জোগাড় করা নিয়ে। দিদির জন্য চিন্তা হতো, ভয় হতো। বারণ করতাম হাসপাতাল নিয়ে যাতে এত বাড়াবাড়ি না করে, কিন্তু শোনেনি। আমার কোনো কথাই কানে তোলেনি, শুধু হেসে বলেছে তুমি চিন্তা করো না গো সুখিদা, আমার কিচ্ছু হবে না। এরপর এলো সেই দিন। দুপুরে আমি দোকান বন্ধ করছি, এমন সময় খবর পেলাম রানী দিদি দোকানে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে যায়, মাথায় আঘাত লাগে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বেশ কয়েকজন লোক দল বেঁধে গিয়ে উপস্থিত হয়েছিলাম। দিদির কিচ্ছু হতে দেব না, এই ছিল আমাদের প্রতিজ্ঞা। হাসপাতালের বাইরে প্রহরী হয়ে বসেছিলাম, জো মেলে তার সাথেও হাতাহাতি করে নেব। কিন্তু দিদি যে আর থাকতে চায়নি। ভগবান যে তাকে খুবই ভালোবাসে, আর যে তাকে আমাদের মতো পাপীদের মাঝে ফেলে রাখতে চায়নি। 3 দিন কোমায় থাকার পর দিদি আমাদের ছেড়ে চলে গেল। এখানে যেসব নতুন মানুষজন আসেন তারা সকলেই দিদির দেখা পান। আজ যেমন আপনি পেয়েছেন, দেখা পেয়ে আমার কাছে এসেছেন, ওনারাও আসেন। সেই সব মানুষদের কাছ থেকেও কম করে 95,000 টাকা উঠে এসেছে। হ্যাঁ, আমিও বুঝতে পারলাম শুকরাম ঠিক কি বোঝাতে চাইছে। 95 নয়, বলুন 1 লাখ। আমি পকেট থেকে দুটো 2000 এবং দুটো 500 টাকার নোট বের করে শুকরামের হাতে ধরিয়ে দিলাম।
স্কুলের বাগানে বসে এখনও ভাবছি। যত ভাবছি ততই কষ্ট হচ্ছে। বুকের ব্যথাটা বারবার বাড়ছে, মাথা ছিঁড়ে যাচ্ছে। মিশকার পাশে যদি আমি সেদিন থাকতে পারতাম, তাহলে ওকে এইভাবে পৃথিবী ছেড়ে... আরে না, সে তো যায়নি, সে যায়নি, সে এখনো আছে। কিন্তু একটাই খটকা, মিশকা আমাকে চিনতে পারলো না কেন? সে যদি ভূতই হয়ে থাকে তবে সে আমাকে চিনতে কেন পারলো না? তার তো চিনে নেওয়া উচিত ছিল আমাকে। অশরীরই তো সর্বজ্ঞ হয় বলেই জানি। হে প্রশ্নের উত্তর একমাত্র মিশকাই দিতে পারবে আমায়। কিন্তু তাকে কোথায় পাবো? সেই মন্দিরের রাস্তায়? কাল সকালে আবার গিয়ে দাঁড়িয়ে থাকলে দেখা পাবো ওর? যদি সে দেখা না দেয়, অবশ্য আরও একটা উপায় আছে, সহজ একটা উপায়, কিন্তু কাজ নাও হতে পারে। স্কুল থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম, ভাবতে লাগলাম, আরও ভাবতে লাগলাম। এসে পড়লাম সেই নির্জন স্থানটিতে। সামনেই মন্দির। ঘাসের ওপর বসে আরও বেশ কিছুক্ষণ ভাবলাম। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে হলো। অনেক ভেবে নিজের ব্যাগ থেকে ওষুধের বাক্সটা বের করলাম। অনেকগুলো স্লিপিং পিল আছে। নতুন জায়গায় যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে তাই ডাক্তারকে বলেই এনেছিলাম। সেটা যে এইভাবে কাজে লেগে যাবে তা আমি ভাবতেও পারিনি। মিশকা, আমি আসছি তোর কাছে। এই কি রে, এই ওঠ। চেনা মিষ্টি কণ্ঠ শুনে চোখটা আমার খুলে গেল। তাকিয়ে দেখি ভোরের কুয়াশাচ্ছন্ন আকাশ, আর আমি শুয়ে ঘাসের ওপর। আমাকে ঠেলে ডেকে তুলছে মিশকা। আমি লাফিয়ে উঠে বললাম, হুররে, এক্সপেরিমেন্ট সফল, আমি মরে ভূত হয়ে গেছি। আনন্দে আত্মহারা হয়ে গিয়ে লাফাতে লাফাতে হঠাৎ পাহড়িকে ধবাস মারি দে। ওরে বাপ রে! উফ, নাকে প্রচন্ড জোর লেগেছে। কিন্তু তা হয় কি করে? আমি তো ভূত, আমার ব্যথা লাগছে কেন? মিশকার দিকে তখন তাকিয়ে দেখি সে বেটি হেসেই খুন। তারপর কোনো মতে হাসি সামলে সে বলল, তুই বেঁচেই আছিস। আমি তোকে মরতে দেব তুই ভাবলি কি করে? আমি কিন্তু তোকে আগের দিন দেখেই চিনতে পেরেছিলাম, কিন্তু তুই আমাকে না চেনার ভান করেছিলিস দেখে, তাই আমিও তাই করেছি। একটু মজা ছোটবেলার বন্ধুর সাথে। তোর মতো ভালো মানুষের বেঁচে থাকাটাই দরকার। তোর থেকে আমি কত কিছুই না শিখেছি। এই যে কিভাবে নিঃস্বার্থভাবে সাহায্য করতে হয় শিখলাম। সেই স্কেচ পেনটা মনে আছে? আমি কিন্তু সেটা আমার জীবনের শেষ দিন পর্যন্ত গুছিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু ভালো নাম রাধিকা। ভালো থাকিস বন্ধু। তারপর এভাবেই চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে গেল মিশকা, আমার মিশকা।